विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি। আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। सर्वमंगला मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते। নমস্কার সবাইকে, ভারত টিভির এই অনুষ্ঠানে স্বাগত। গত দুদিন সপ্তমী অষ্টমী পেরিয়ে আমরা আজকে যেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে নবমীর আড্ডা। ভারত টিভির পক্ষ থেকে এই আড্ডার আয়োজন, সঙ্গে রয়েছে আমাদের সমস্ত উত্তর দিনাজপুর বলবো, রায়গঞ্জ শুধু নয়, সেটা হচ্ছে সমস্ত শিল্পীরা, গুণী শিল্পীরা আমাদের সাথে আড্ডায় রয়েছে। আমরা আজকে শুধু আড্ডা না, তার সাথে গান রয়েছে, আবৃত্তি রয়েছে, অর্ণব মানে ও নৃত্যশিল্পী আপনারা জানেন, বৃন্দাবনদা রয়েছে সিনথেসাইজারে, দেবু রয়েছে, দেবব্রত সিনহা, আমাদের কি বলবো শিল্পী মৌমিতা, আপনারা গান শুনেছেন। আজকের যে আড্ডা, 3 দিন ধরে ঠাকুর দেখা, একটু পরিশ্রম হয়েছে, সবাই একটু বিধ্বস্ত, তাই না? কি অভিজিৎদা, তোমাকে দেখে মনে হচ্ছে কিনা জানি না, আমাকে দেখে হয়তো কিছুটা ফিল করতে পারছো যে আমি এই রাজ্যকে ঠাকুর দেখা, তারপর পরিবারকে সঙ্গ দেওয়া। হ্যাঁ, তোমাকে দেখে একটু বিধ্বস্ত লাগছে সেই কারণে। তাই লাগছে না? হ্যাঁ, কিন্তু চলতে চলতে কাটিয়ে উঠবে আর কি, অনুষ্ঠানটা চলতে চলতে ঠিক কাটিয়ে উঠবে। তুমি এই যে পুজোটা কিভাবে কাটালে? তুমিও তো সারাদিন দেখে স্কাল্পচার অমুক তমুক পাগলের মতো তুমি। হ্যাঁ না, পুজোর দিনগুলোতে সেসব কাজ থেকে ছুটি আর কি, অন্য সময় ছবি আঁকা বা ভাস্কর্য তৈরিতে ব্যস্ত থাকি ঠিকই, কিন্তু এটা তো বুঝতেই পারছো যে পরিবারকে সময় দেওয়া, পুজোতে না দিলে ঠ্যাঙানি খেতে হবে। তো এটা সামনাসামনি বলে দিলাম। সবাই এক্সপেরিয়েন্স হয়েছে এর আগে? এমন এক্সপেরিয়েন্স হয়েছে মানে প্রায় হতেও বেঁচে গেছি, শিখে নিয়েছি যে পুজোর সময় ভয়ে, ঠ্যাঙানি খাওয়ার ভয়ে গভীর রাতে বাড়ি ঢুকি, মানে তারা ঘুমিয়ে পড়বে, মানে তুমি আরো উল্টো রাস্তা নিয়েছো। উল্টো রাস্তা, মাঝ রাস্তায় ঢুকবো, মাঝরাতে ঢুকে ভোরবেলা বেরিয়ে যাবো, ভোরবেলা তো সে বেরিয়ে যাবে, আমি তারপরে একটু এদিক ওদিক করে তারপরে পুজোর কটা দিন একটু পরের দিন অল্প স্বল্প থাকে না, সময় পায় না তো। বকবে যে আমাকে পাবে তবে না। তো একটু কিছু শোনাবে না আমাদের দর্শকদের? দেখো, মানে আমি প্রথমে আগে বলি যে ওরা সুন্দর একটা গান দিয়ে শুরু হলো সাত্বিকের, আমরা এখানে দেবু রয়েছে, মৌমিতা রয়েছে, আমরা গান শুনবো আগে। আর তোমার পাশের লোকটাকে কিছু বলতে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটু শুভ নবমী সবাইকে। হ্যাঁ, ভারত টিভির এই পরিবেশ খুব ভালো লাগছে। হ্যাঁ, রঙিন হোক এই প্রোগ্রাম। আরে তুই এত মানে খুব আদো ভাষায় বলছিস কেন? যখন ঠিকই আড্ডা মারিস তখন তো আসলে ওর হাত কথা বলবে আজকে, সেই জন্যই বোধহয় ও আর মুখে বলতে চায় না, মুখে কিছু বলবে না। ও যা বলবে আজকে হাতেই দেখাবে, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দিস না কিন্তু। না না, অভিজ্ঞতার হাত যদি এদিক ওদিক ছড়ায় তাহলে আমরা কি করব বলো তো? আমরা তো মাঠে মারা যাব না? হ্যাঁ, মাঠে মারা যাবো তো। আপাতত একটু অভিজিৎদার আমরা কিছু একটা শুনি। আমি একটি কবিতা বলবো, সেটা আমি পরেই বলি আর কি। আমার যেটা মনে হচ্ছে, দেখো 2 দিন আমরা কাটিয়ে ফেললাম। আসলে আমাদের তো জেনারেশনটা, আমি দেবো, আমরা অনেকটা আগের জেনারেশন, আমরা অন্য একটা পুজো দেখতে দেখতে বড় হয়েছি আর কি। সেই পুজোর পরিবেশ কিন্তু আলাদা ছিল, তার খাওয়া দাওয়া, তার জামা কাপড় সবই আলাদা ছিল। মানে আজকে আমার মনে হচ্ছে যে আমরা ধরো এখানে যেরকম এসছি, আমার ধারণা সবাই রেডিমেড পোশাক পরেছি, কারো পোশাক বানানো নয়।
একদম কিন্তু আমাদের ছোটবেলাতে যেটা হতো যে একটি বাড়ির 3টি ভাই 2টো বোন থাকলে পরে বাবা মা আগে জামা বানাতে দিত, হ্যাঁ বাবা মা দোকানে যেত এবং এক থান কাপড় কিনে নিত, একটা কাপড়ই এক থান কিনে নিত। আর একটা মজা বলি এই প্রসঙ্গে আর কি, ট্রায়াল দিতে হতো, জানো তো? হ্যাঁ ট্রায়াল দিতে এই টেলার যারা ছিলেন আর কি, জানো বৃন্দাবন টেলার যেখানে বানাতো আর কি, সেখানে বলতো ঠিক আছে এক সপ্তাহ পরে তোমরা আসো, ট্রায়াল দিয়ে দেখতে হবে যে ঠিকঠাক হয়েছে কিনা। এটা একটা ভীষণ মজার। এখন যারা আছে না একই কোম্পানির প্রোডাক্টের মতো সবাই একই জামা পরে বেরিয়েছি, রাস্তায় বেরোলাম সবাই দেখলে চেনা যাবে, ভিড়ের মধ্যে হারিয়ে গেলে যে এটা ওই বাড়ির হবে, কারণ সেম। আর একটা জিনিস সেটা হচ্ছে মানে ষষ্ঠীর দিন যদি ওটা না পেতাম, ওই যে কালো রঙের পিস্তলটা আর ক্যাপ, তার সাথে ক্যাপ, সেটা কিন্তু মানে সত্যি এগুলো ভাবাই যায় না সেই সব দিনের। তারপরে ধরো তুমি তখন প্রতিটা পাড়াতে এপাড়ার ওপাড়া ছেলেদের মারামারি হতো। হ্যাঁ, এবং তুমি দেখবে যে তোমরা অন্য ধরনের বলছো, আর আমি একটা আলাদা ধরনের কথা বলছি। হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে আমাদের পুজো কতদিন দেরি আছে সেটা আমরা বুঝতাম কিভাবে? আমরা প্রতিমা তৈরি দেখে বুঝতাম। না, আমরা বুঝতাম হচ্ছে প্যান্ডেল হবে, বাসে ঝুলবো। কিন্তু তখন কিন্তু বৃন্দাবন ঠিকই বলেছো যে প্রতিটা পাড়ার মণ্ডপে মণ্ডপে ঠাকুর তৈরির একটা চল ছিল। এখন যেমন একটা কারখানায় তৈরি হয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে, তখন কিন্তু আমরা আমাদের ছোটবেলায় দেখেছি আমাদের পাড়ার প্যান্ডেলে সেখানে প্রথমে দেওয়া হতো, তারপরে থেকে প্রতিমা স্টেপ বাই স্টেপ তৈরি হচ্ছে, আসছে এটা থাকতো। এখনো হয়তো সেটা হয়, কিন্তু এই যে ধরো এলো পুজো প্রায় চলে যেতে বসেছে, আজকে নবমী, সেখানে এসে কিন্তু ওই ফিলিংটা কিন্তু হয় না। এখন একটা ফ্লোতে চলছে, ঠিক আছে পুজো আসছে, পুজো চলে গেল, কিন্তু তখন আসা এবং যাওয়া দুটোই অদ্ভুতভাবে মনের মধ্যে ছাপ রাখতো। একদম একদম। তো আমরা একটু গান শুনি নাকি? না, তোমার একটু শুনে নি, আবৃত্তি একটা শুনি নাকি? আমি কবিতাটা একটু পরের দিকে বলি আর কি। ঠিক আছে, মৌমিতাকে বলি একটা গান শোনাতে। মৌমিতা কি গান শোনাবি রে? শোনাবো বলতে ও তো বেশ সুন্দর একটা আমেজ তৈরি করে দিয়ে গেল। একদম। তো যদি একটু আধুনিকের দিকে যদি একটু যাই, অবশ্যই একটু আধুনিক গান আমার এই হবে না? মুহূর্তে যেটা সবথেকে বেশি মনে ধরছে বা মনে পড়ছে, নির্মলা মিশ্রের তোমার খুব প্রিয় পছন্দের গানটা, একটু গেস করো। হ্যাঁ, কি একটু গেস করো। নির্মলা মিশ্রের তো প্রত্যেকটা গান আমার খুব পছন্দ, ভীষণ ভীষণ প্রিয়। বলো তো আসি তুমি। ওরে বাবা, চল 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 চল, আমার ভীষণ প্রিয় গান। হ্যাঁ, অভিক কিছু বলবে মনে হয়। স্কেলটা রাজার ঘরে হাসিতে কান্না তো নয়, পান্না ঝরে। আমি নই বিম্ববতী রাজার ঘরে হাসিতে কান্না তো নয়, পান্না ঝরে। কে তো কি লজ্জা না পায় আমায় দেখে, কে তো কি লজ্জা না পায় আমায় দেখে। তবু বলো বলো কে রূপসী তোমার চোখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে। যদিও কাজল আমি পরি নাই, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে।
যে দেখো না আরশি তুমি দু চোখ চেয়ে আমি নই কলসারা নদীর মতো চরণে ব্যাকুল বকুল ঝরে না তো আমি নই কলসারা নদীর মতো চরণে ব্যাকুল বকুল ঝরে না তো কোকিলা মরে না তো আমায় ডেকে কোকিলা মরে না তো আমায় ডেকে তবু বলো কে রূপসী তোমার চোখে বলো তো আরশি তুমি মুক্তি দেখে যদিও কাজল আমি পরিনি যদিও কবরে আজ বাঁধিনি তবু বলো তো রূপসীকে তোমার চোখে বলো তো আরশি তুমি মুক্তি দেখে অসাধারণ। Thank you, অনেক সাত্বিকের পরে তুই যা গাইলি সেই কণ্ঠটাকে এখনো ধরে রেখেছিস। আসলে কি বলতো, নির্মলা মিশ্রের যে গানগুলো বা আধুনিক এই রকমের গানগুলো, এই মেলোডি গানগুলো সবসময় আমাদের প্রত্যেকের মনে এমনভাবে বেঁধে আছে যে আমরা যখনই শুনি বা যখনই গাই ভোলা যাবে না আজ থেকে। হ্যাঁ হ্যাঁ, ও বললো রে ঝিনুক খুঁজে পাইনি, আমরা এতগুলো ঝিনুককে খুঁজে পেয়েছি, এতগুলো ঝিনুক এখানে, তার মধ্যে মুক্তও রয়েছে। মুক্ত কটা আছে খুঁজে দেখতে হবে কিন্তু। আচ্ছা তাই নাকি? ঝিনুক অনেক আছে, ঝিনুক অনেক আছে। অর্ণব অনেকক্ষণ ধরেই আমি ফলো করছিলাম। অর্ণব তো নাচের ছেলে, আর সে আবার বাজাচ্ছে, পারকাশনটা বাজাচ্ছে, কিন্তু অসাধারণ অসাধারণ। না, অর্ণবদা শুরুতেই আমাকে বলেছে ওখান থেকে ওই জিনিসটা একটু দে তো, এটা আমি বাজাবো। আর অদ্ভুতভাবে একবারে তুমি মানে ভীষণ রকমের সাকসেস। আমি অনেকক্ষণ থেকে ট্রাই করছি যে মানে ট্রাই করবো এবার, তো উৎপলদা আমাকে একবার জাস্ট দেখিয়ে দিল। আমি প্রথমবার বাজালাম, আমি খুব টেনশনে ছিলাম যদি আমি তাল কেটে ফেলি। না না, আসলে ওর যেটা আরেকটা সুবিধার জায়গা আছে, ও পায়ে যে তালটা দিত সেটা ও হাতে দিচ্ছে, তালে ওর কোনো গন্ডগোল হবে না আর কি। অর্ণব, আজকের আড্ডায় তোর আমি তুই করেই বললাম যে কিছু একটা মেসেজ তুই দিতে চাইছিলি যে হ্যাঁ, শুরুতেই আমরা এবছরের দেবী লগ্নের মানে দেবী পক্ষের সূচনাটাই আমাদের একটু বিষাদ দিয়েই গেছে বলতে গেলে, কারণ আমরা সবাই জানি আমাদের আসামের দাদা এবং আমাদেরও দাদা, আমরা জুবিনদাকে হারিয়েছি। তো তোর তো একদম আমার পছন্দের একজন মানুষ ছিলেন উনি, এখনও আছেন, থাকবেন। তো এই যে হারানো এবং এই বিরহগুলো 2025-এ এমন এমন কিছু ঘটনা চলছে যেটা আমাদের কেন এই দেবী পক্ষতেও যেন মনকে একটু বেদনা দিয়ে যাচ্ছে। কখনো কখনো আনন্দ করছি, আবার যেন যখন জুবিনদার গান কোথাও বাজছে, এই সপ্তমী অষ্টমীতে দেখলাম বিভিন্ন জায়গাতে বেশি বেশি করে জুবিনদার গানগুলো বাজাচ্ছে। একদম একদম একদম। আর সেই টাইমগুলোতেই কেন যেন রিলেট করছি, সেই দেবের বেশিরভাগ পপুলার গানই জুবিনদার গান দিয়ে, আয়না, মন ভাঙা আয়না, পিয়ারে, এই যেগুলো শুনে ছোটবেলাগুলো আমাদের কেটেছে অদ্ভুত রকম ভাবে। আইবে আমার না, ওটা বোধহয় জিদ্দার শুটে করা, যে দেশে চেনা জানা, ও পিয়ারে 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 তো একদম মানে ফাটিয়ে দিয়েছে, মনটা ভারাক্রান্ত হয়েছে। এনিওয়ে বাকি সব মিলিয়ে দুটো দিন তো বেশ ভালোই গেল। আর যেটা গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিল একজন শিল্পীর প্রয়াণে কত মানুষ তাদের আশীর্বাদ থাকে, এটা একটা আমরা দৃষ্টান্ত রেখে গেল, সত্যি একটা দৃষ্টান্ত। আমার এক বন্ধু থাকে, ওখানে 3 দিন ধরে স্ট্রাইক ছিল এবং এমনই কঠোর স্ট্রাইক ছিল যে ওখানে যদি কেউ দোকানও খুলছিল তাকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছিল। আচ্ছা, এরকম ভাবে ওরা সাপোর্ট করেছে এই সময়টাকে, মানে এটাকে। আচ্ছা যাই হোক, আমরা একটু বিষাদের সুর থেকে একটু বেরিয়ে এসে আরো একটা দিন আমাদের হাতে রয়েছে, চলছে এখন, আমরা উৎসবের মধ্যে আছি। আমি শুধু জানতে চাইবো যে এই পুজোর মধ্যে, পুজোর যে আগে তোদের তো নাচের যে ডান্সের যে প্রোগ্রামগুলো অসাধারণ পারফরমেন্স করছে অর্ণব, এবং তার কোরিওগ্রাফি মানে সত্যিই মুগ্ধ করে। লাস্ট যে পারফরমেন্সটা দেখেছিলাম আমরা, মানে সত্যিই ভীষণ ভালো, ভীষণ ভালো। ধন্যবাদ ধন্যবাদ। এবং
আমি অন্যান্য কলাকুশলীদেরও আমরা সাধুবাদ জানাই যে রায়গঞ্জের বুকে এই ধরনের পারফরমেন্স আমরা দেখতে পাই। কি বলিস দেব? একদমই তাই। তো মধ্যে থেকেও যে বিশ্বমানের কাজ, বিশ্বমানের অনুষ্ঠান আমরা উপভোগ করছি, এটা বিরাট ব্যাপার। এবং আরেকটা ব্যাপার অভিজিৎ দা, রায়গঞ্জের আমরা হয়তো জানি না, রায়গঞ্জের বহু ছেলে মেয়ে কিন্তু এখন টলিউডে গিয়ে বিভিন্ন কাজ করছে। তো অর্ণব যদি একটু শেয়ার করে সেটা আমরা জানতে পারি আরও ভালো। হ্যাঁ, আমি খুব আনন্দের সাথে এটা আজকে বলতে চাই এবং ভালো লাগবে বলতে। সেটা যে কথাটা তুমি একটু আগেই বললে, আমরা গত সপ্তাহে একটি বড় প্রোগ্রাম করলো আমাদের রায়গঞ্জে। রায়গঞ্জ কালচারাল ফোরাম বলে একটি সংস্থা রয়েছে, তো ওনাদের একটা প্রোগ্রাম অর্গানাইজ ওনারা করেছিলেন এবং সেটা ছিল। তুই ওনাদের বলছিস কেন? তুই তো সেই সংস্থারই একজন। যাই হোক, আমাদের অবশ্যই আমাদের রায়গঞ্জ পৌরসভার তরফ থেকে সমস্তটা দেখা হয়েছিল এবং আমরা সবাই ছিলাম। আমরা অনেক পরিশ্রম করেছি, যদিও সময় খুব কম ছিল। সেখানে রায়গঞ্জের বিভিন্ন কোরিওগ্রাফার্সরা ছিলেন। টোটাল আমরা 11 জন ছিলাম, একটা ফুটবল টিম বলা চলে। একটা সুন্দর সময় কাটালাম, অসাধারণ একটা নাচ সেখানে প্রস্তুত করা হলো এবং প্রত্যেকে ডিফারেন্ট স্টাইলের কোরিওগ্রাফাররা ছিলেন ওখানে। ক্লাসিক্যাল, কেউ ওয়েস্টার্ন, কেউ একদম বলিউড, কেউ ওড়িশি, কেউ আমি যেমন উদয়শঙ্কর স্টাইল করি, সব মিলিয়ে একটাই স্টাইলে আমরা বেঁধেছিলাম। তো খুব ভালো গেল ওই সময়টা। আর যেটা বলছিলে টলিউডের বিষয়টা, সেটা হ্যাঁ, রায়গঞ্জে আমার পরিচিত একজন দুজন রয়েছেন যারা এই আপকামিং যে দেবের একটা সিনেমা আসছে রঘু ডাকাত, সেখানেও রায়গঞ্জের আমার এক খুব কাছের ভাই গোবিন্দ, ও সেখানে একটা সাইড রোল করেছে। মানে ডাকাতের দলের একটা দেবের সাথে ওর ফাইটের একটা সিন আছে। এখন সেটা আমাদের দেখবো আমরা 25 তারিখ, আজকেই বোধ হয় ওটা রিলিজ হচ্ছে, 25 তারিখ হয়ে গেছে রিলিজ ওটা। তো যাই হোক, খুব সুন্দর সময়টা কাটলো এবং কাটছে। এই তো কিছু কাজ কি এর মধ্যে হয়েছে পুজোর উপলক্ষে? কোনো প্রোগ্রাম বড় পুজোর উপলক্ষে চললো, সপ্তমী থেকে তো চলেইছে, হ্যাঁ, ষষ্ঠীতেও চলেছে, অষ্টমীটা বাদ ছিল, যেহেতু অষ্টমীটা সবার সঙ্গে থাকবে। যুদ্ধ চলবে হচ্ছে দশমীতে আবার একদম রায়গঞ্জের কোনোদিন বাদ, হ্যাঁ চলবেই কালী পূজা পর্যন্ত। আমাদের অভিজিৎ দা তো এই বিষয় থেকে একটু আলাদা, মঞ্চে খুব কম দেখা যায়, সেটা স্কাল্পচার এই জগতে। আরেকজন যেটা হচ্ছে ও মানে শুধু মজা নিচ্ছে, ব্যাপারটা এরকম। ও তোরা কি বলছিস শুনি, তারপরে দেখা যাবে, তাই তো? কিছু বলবি কি? না কিছু বলার নেই, বলবি না? তাহলে আমরা কি অভিজিৎদার একটা মানে আমার মনে হয় আমি দেবুর গান তো আমরা একটু শুনি আর কি। আমি একটা কবিতা বলবো অবশ্যই, কিন্তু আমি কবিতাটার কোনো জায়গাতে হয়তো একটু মন ভারাক্রান্তের ব্যাপার থাকবে। আমি যেহেতু আমাদের অনুষ্ঠান একটু শেষের দিকে গেলেই ভারাক্রান্ত হোক, তার আগে বরং আমরা মজাই করি, আমি সেই জন্যই বলেছিলাম যে একটু পরে বলছি। আমার যেটা মনে পড়ছে যে আমি আবার পেছনে ফিরে যাব, কারণ আমি বললাম যে আমরা একটা অন্য দুর্গাপুজো দেখে বড় হয়েছি। সেই সময়ের দিকে পুজোর আগে কিন্তু আমরা খুব অপেক্ষা করে থাকতাম যে বিখ্যাত শিল্পীদের পুজোর গান আসবে বাজারে। মানে এখন যেমন শারদ সংখ্যা, হ্যাঁ, মানে পুজোর গান বলেই ক্যাসেট থাকতো এবং সেটা কিন্তু বিখ্যাত, হ্যাঁ এলপি ছিল তখন, তো ওইভাবে বেরোতো এবং সেগুলোই মণ্ডপে বাজানো হতো। ওই কদিন ধরে বাঁচত। আমার সেই প্রসঙ্গে মনে পড়ছে খুব, মানে এটা হয়তো আমার দর্শকদেরও এটা খুবই মানে আমার সঙ্গে একমত হবেন যে কিশোর কুমারের সেই সময়ের দিকে কিন্তু একাধিক এরকম ক্যাসেট বা আমরা বলি এলপি সেগুলো বেরিয়েছিল এবং আমার মনে হয় একমাত্র কিশোর কুমার যার সবকটা পুজো সংখ্যার গানের মানে এলপির মধ্যে যতগুলো করে গান থাকতো সবকটা গানই বিখ্যাত, সবকটা গান হিট গান এবং এখনও একই রকমভাবে আমাদের সবার কাছে জনপ্রিয়। তো আমরা কিশোর কুমারের গান ছাড়া তখন কিন্তু পুজোই হতো না, প্রতিটা প্যান্ডেলে প্রায়, যেমন মানে এখনো তো তাই। আমার ওই গানগুলো মনে পড়ে, কেন রে তুই চললি ওরে, বাবুদের জুড়িগাড়িতে রিমেক হয়েছে, রিমেক। এখন সেই গানগুলো সব আমাদের কথিত যশা শিল্পীরা রিমেক গাইছে, কিন্তু গান সেটাই। মানে নয়ন সরসী কেন ভরেছে জলে, আমার দ্বীপ নেভানো রাত, একটা হোক হ্যাঁ আমরা দেবুর কাছে বরং সেটাই শুনি। মানে বিপদে ফেলে দিল আর কি বন্ধু আমার। কিশোর কুমারের গান গাওয়ার মতো দৃষ্টতা তো আমার নেই, তবু চেষ্টা করছি না সেই অন্তত মানুষের কানে সেই সুরটা আবার পৌঁছক।
চলো ডি। এই আমি তোর মুখে মাইকটা ধরি, বুঝলি? আমার মনের ময়ূর মহলে এসো আজ প্রেমের আতর ঢেলে দাও, বেগম রাতটার গায়ে সারাও না, দু চোখে আজ নয় ঝাড় বাতি জেলে দাও আমার মনে। কালকে কোথায় রব সে কি কেউ জানে, কালকে কোথায় রব সে কি কেউ জানে, বুঝে কি কখনো কেউ জীবনের মানে, ভেঙে গেলে বাসর ফুরালে আসর, দেব না তো বাধা যদি বাঁশি মালা ফেলে যাও আমার মনে। সত্যি এই গানগুলো এই গানগুলো শুনলে কিন্তু মানে আবার সেই যুগে ফিরে যাচ্ছ না? হ্যাঁ একদম। মানে আমার ওটা মনে হলো যে মানে এটা ছাড়া না পুজোটা যেন। এইবার একটা গল্প বলি, হলো শুনতে অবাক লাগবে। আমি মানে খুব গান শুনতে ভালোবাসতাম ছোটোর থেকেই। একটা তখন না এখনো হ্যাঁ একটা ওই যে ওইটাকে কি বলতো, একটা ছোট্ট ক্যাসেট ভরে দিয়ে ওয়াকম্যান কিনে, হ্যাঁ 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 আমি ওয়াকম্যান কিনেছি, ঠিক আছে বুঝলা? ওয়াকম্যানটা কিনে বাড়িতে এসেছি, বাবা তো ডাসা নিয়ে দৌড়, মানে তখন কেন কোথায় পেলি টাকা, কি করলি, হ্যাঁ এত খরচা কিসের, মানে এই ব্যাপার একটা ব্যাপার ছিল কিন্তু তখন আর কি। আরে বাজার তো এইটা তো থাকবেই। বিষয়টা হচ্ছে আমি ওয়াকম্যান কিনেছি, বাবার সেটাতে মানে রাগের কারণ। এইবার যাই হোক সেদিন উচ্চবাচ্য হলো, বাবা যা যা বলার বললো, মাকে রাগঠাক দেখিয়ে সেদিন খাওয়া দাওয়া ওই রকমই হলো, বাজার গেল না। আমি ওয়াকম্যান থেকে বাড়িতে যেরকম বাইরে যাই গিয়েছি, শীতের সময় বাড়ি ঢুকেছি, বাবা দেখি মুখ ঢাকা নিয়ে শুয়ে আছে। এবার মুখ ঢাকা নিয়ে শুয়ে আছে, আমি ভাবলাম বাবা বোধহয় অসুস্থ, ডাকলাম উত্তর দিল না। আমি কিরে বাবা কি হলো, ঢাকাটা খুলেছি দেখি কানে দুটো ওয়াকম্যানের হেডফোন দুটো গুঁজে দিয়ে বাবা গান শুনছে, এবং সেই কিশোর কুমারের গান। একদম একদম এটা একটা মানে আমার কাছে ওই দিনটা মানে খুব মনে মনে হেসেছিলাম, এবং মাকে গিয়ে দৌড়ে বলছি যে দেখো সেদিন বাবাই আমাকে বলেছিল, আর বাবাই ওই ওয়াকম্যান দিয়ে গান শুনছে। আমি বলি উৎপলকে যে উৎপল বন্ধু আমার এত গান শুনে, এত গানের স্টক, বিভিন্ন প্রোগ্রামে গেলে পরে কোনো টিভিতে কোনো প্রোগ্রামে বিভিন্ন চ্যানেলে বলবে এই গানটা না তুই এরপরে গাস, তোর এই গানটা খুব এই গলাতে খুব ভালো আসছে, তোর এই গানটা ভালো হচ্ছে না রে, তুই এটাই থাক। মানে এইটা একটা বিরাট না, আমি চেষ্টা করি আর কি যে আমাদের শিল্পীরা কার গলায় কোনটা মানায়। আমি দেবুকে বারবার বলেছি তুই এই গানটা গাইবি না, হয়তো দেবু কোনো সময় রাগ করেছে, কিন্তু পরে বুঝেছে না এইটা আমার মনে হয় যে যার যেটা গান সব শিল্পীর গলাতে হয়তো সেভাবে খোলে না আর কি। এটা হতে সাত্বিক আমরা ছোট থেকে দেখলাম বড় হয়ে গেল, একদম সত্যি তাই। এবং আজকের দিনে সাত্বিক হচ্ছে গলাটা দেখো সবার থেকে মানে গুরুগম্ভীর গলা। সাত্বিক একটা সুন্দর গান আমাকে গুনগুন করছিল, একটা আগমনী গান, শুনবে কি? অসাধারণ গাইছে সাত্বিক। তুই যে গানটা শুরু করলি, তোর যে গানের যে চর্চাটা মাঝখানে একটু অফ হয়ে গেছিলি কেন রে? মাঝখানে প্রথমত 6-7 যখন ছিল ক্লাস, তো সেই সময় আমার গলাটা হঠাৎ করে ভেঙে যায়, তো যেটার জন্য কিছু বছর একদম বন্ধ ছিলাম। বাড়িতে
চলছিল, প্র্যাকটিস চলছিল, কিন্তু সেভাবে মানে সকলের সামনে সেভাবে গাইতাম না। আর তারপরে তো ওই ক্লাস 10-11 এগুলো পড়ার প্রচণ্ড চাপ ছিল, যে কারণে অনেকটা কম ছিল, কিন্তু ছিল। আর এখন তো বাড়িতে প্র্যাকটিস, হ্যাঁ বাড়িতে চলতো, আর আপাতত 12 হয়ে গিয়েছে জন্য ধীরে ধীরে এখন আবার ওই একই রাস্তায় ফেরা। মানে বন্দনাটা যে দিলি, মানে সত্যি মৌমিতা, তাই না? মুগ্ধ করে দিয়েছে, সত্যি তাই, একদম একদম। গোটা অনুষ্ঠানটার একটা কিন্তু আলাদা জায়গা, মানে আড্ডাটা আমাদের একটা গুরুগম্ভীর একটা, এর থেকে ভালো শুরু কিছু হতে পারে না। সেটাই। চল পরের গানটা একটু শুনি। কি আগমনী গাইবি বলছিলি নাকি? আচ্ছা, ছোট্ট করে তাহলে গা। চল। সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। জননী আমার রেখেছে চরণ, জননী আমার রেখেছে চরণ, শিউলি শিশির ঘাসে, খুশির জোয়ারে ভাসে। সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। কৈলাসে তুমি শিবের ঘরণী, অসুর নাশিনী, ত্রিলোক পালিনী। কৈলাসে তুমি শিবের ঘরণী, অসুর নাশিনী, ত্রিলোক পালিনী। মেনকার ঘরে উমাদরিণী, মেনকার ঘরে উমাদরিণী, শারদ প্রভাতে আসে, খুশির জোয়ারে ভাসে। সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। জননী আমার রেখেছে চরণ, জননী আমার রেখেছে চরণ, শিউলি শিশির ঘাসে, খুশির জোয়ারে ভাসে। সোনার আলোয় জাগে জীবন, সোনার আলোয় জাগে জীবন, সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। আহ, क्या बात, এক্সেলেন্ট। সত্যি একদম একদম, মানে একটা জিনিস দেখো, গান তো অনেক আছে, একদম পরিবেশ পরিস্থিতি বুঝে যদি গান সিলেকশন না হয়, আজকে যদি এই যে সামান্য কিছু ইনস্ট্রুমেন্ট আছে, হ্যাঁ, এখানে যদি আমি আড্ডা মারছি বলেই সেই গানটা আমি তো দর্শককেও শোনাতে যাচ্ছি, তাই এবার সেক্ষেত্রে গানটা যদি আমি রিদমিক কোনো গান, মিউজিক বেস গান আমি সিলেক্ট করি, সেটা কিন্তু মনে হয় ভুল হবে একদমই। এই সিলেকশনটা, ওর যে সিলেকশন, মানে সত্যি অসাধারণ। মানে ও বৃন্দাবনদা কি শুধুই দেখে যাচ্ছে, কিছু বলবে? দে না মাইকটা দে না। আমি আর কি বলবো, আমরা যে কথা বলছি, আমি তো গানের লোক নই, আমি গান শুনি, তোমরা গান করাও, ওরা গান করে না। সাত্বিক ভালো গাই,
এটা তো ঠিকই, আমি জানি ওকে। না, যে বিষয়টা আলোচনা করলাম, যে এই যে সিলেকশনের ব্যাপারটা, হ্যাঁ সিলেকশনটা তো অবশ্যই তোমার সিলেকশন না, আমার সিলেকশন না, মানে সাত্বিকের সিলেকশন। সাত্বিকের সিলেকশন মানে এই ছোট্ট ইনস্ট্রুমেন্টে কি গানটা আমি গাইব। ঠিকই আছে, সবাই আমরা যা করছি তার মধ্যে একটু ইনস্ট্রাকশন তো তোমার আছেই, সেই হিসাবে আমরা চলছি। না, সেই ইনস্ট্রাকশন কিছুই নেই, আমরা তো আড্ডা মারছি। একদমই। আড্ডাটা কি নিয়ে হতে পারে সেটা তো ইনস্ট্রাকশন দিয়ে হয় না। ও তো আড্ডা চলতে থাকবে তার নিজের গতিতে, আমরা যেখানে পৌঁছতে পারবো। চলছো, হ্যাঁ, তোমার বাইরে তো যেতেই হবে মাঝে মাঝে। ট্র্যাকের বাইরে তো আমরা হামেশাই যাচ্ছি, তুমি কি ট্র্যাকের বাইরে যাচ্ছ না? এটা মাঝে মধ্যেই ট্র্যাকের বাইরে চলে যাচ্ছ। হ্যাঁ, তো না উৎপল, একটা ব্যাপার দেখো, মানে আমাদের বাইরের পরিবেশ, আমরা এখন যেখানে বসে আছি তার বাইরে ভীষণ রকম গরম। হ্যাঁ, মানে ভাবাই যাচ্ছে না কি গরম বাইরে চলছে। আমার না, আমি বারবারই আবার সেই পুরনোতে ফিরে যাই সব সময় কথাতে, যে আমার মনে পড়ছে যে আমাদের ছেলেবেলায় আমরা এমনও হয়েছে দুর্গাপুজোতে কিন্তু আমরা হাফ সোয়েটার পরে বেরিয়েছি। এই দৃশ্যগুলো কি মনে আছে? বৃন্দাবন দার নিশ্চয়ই মনে থাকবে, দেবুর মনে থাকবে। সোয়েটার পরেছি। হ্যাঁ হ্যাঁ, এমনও দেখেছি উইন্ডচিটার একদম পুরো পরে বেরোতে হয়েছে। এবং যেটা মনে পড়ে তোমার এই গল্পের মধ্যেই আমার সেই কথাটা মনে পড়লো। দেখো, আমাদের রায়গঞ্জের আজকে তোমাদের সাথে বসে আড্ডা মারার সুযোগ পাচ্ছি আমি, এটা কিন্তু আমি কেন বললাম সেটা আমি বলছি। এটা আমাকে সুযোগ করে দিয়েছে, জায়গাটা তৈরি করে দিয়েছে আমাদের প্রত্যেকের পরিচিত মহুয়া ঘোষ, মানে সীমাদি। সত্যি আমি কোথায় ছিলাম, আজকে যে জায়গায় বিলং করি আমি মানে একদম বলিষ্ঠ কণ্ঠে আমি ঘোষণা করি যে এই যে গান বাজনার জগৎ, আমার বাড়িতে পরিবেশ ছিল, কিন্তু সেই জায়গাটা আমাকে এই জগতে আমাকে ঢুকিয়ে দেওয়াটা, সত্যি সেটা হচ্ছে সীমাদি। কিন্তু আজকের ডেটে মনে পড়ে আমার উকিলপাড়ার দুর্গাপুজো, রাত জেগে আমরা ঠাকুর দেখেছি, রাত্রে অ্যাক্সিডেন্ট করে সেখানে মারামারি সামলে ভোরবেলা 3টার সময় গিয়েছি ওই বারোদুয়ারির ওইদিকে তেঁতুলতলা না কি একটা জায়গা আছে, ওখান থেকে গরুর গাড়ি এনেছিল সীমা। গরুর গাড়িতে বিসর্জন হয়েছিল, আমার মনে পড়েছে এটা। আরেকটা কথা বলি প্রসঙ্গে, তো এই যে কিবোর্ড আমাদের বৃন্দাবনে বাজাচ্ছে, এবং আপনারা যারা দেখছেন অনুষ্ঠান এই আমাদের এই ভারত টিভির মাধ্যমে, তারা একটু জেনে নেবেন যে এই কিবোর্ড আমাদের রায়গঞ্জে প্রথম সীমাদি নিয়ে আসে। ঠিক, এটা হয়তো অনেকে জানে না। একদম প্রথম সিনথেসাইজার যেটাকে আমরা বলতাম, প্রথম সীমাদি নিয়ে আসে, তখন আমি কেবল গান শুরু করেছি। এবং ক্যাশিও বোধহয় কোম্পানি, বৃন্দাবনদা এটা জানে, সম্ভবত ওটা ক্যাশিও কোম্পানি। তারপরে পরবর্তীকালে বিভিন্ন ওই কিবোর্ডটা প্রথম কিন্তু আমি বাজাতাম। বাহ, না সেটা তো জানি আমি। তুমি M140 ছিল। হ্যাঁ, ইয়েস, ক্যাশিও কোম্পানি। এখন কিবোর্ডটা কারোর কাছে আছে, মানে কোথায় আছে, অনেকটা ছোট সাইজের। এবং আমার মনে আছে যে ওই কিবোর্ড নিয়ে আমরা বর্ধমানে ছাত্র যুব উৎসব, তুমি ছিলে একদম, ওটা মনে পড়েছে। ওই বর্ধমানের ছাত্র যুব উৎসব যা আমরা এনজয় করেছি ভাবা যায় না। না, ছাত্র যুব উৎসব বর্ধমানেরটা যে যায়নি সে ছাত্র যুব উৎসবের কোনো মানে রসটা পায়নি। পুরনো এই সঙ্গীতের কথা বলতে গেলে আমাদের আরেকজন ছিল, মানে সঙ্গীত প্রেমী বলতে ওকেই মানে মনে হয়, সে ছিল আমাদের নিবিড় দা, মনে আছে? নিবিড় পাগলা বলতো সবাই। হ্যাঁ, ও তো মঞ্চ বাকি নেই, কোনো মঞ্চে প্রোগ্রাম না থাকলে সীমার কথা আমি অনেক জানি। সীমাও খুব গানের পাগল ছিল। কেন যে আমরা একবার গেছিলাম কি বলে ওই গাজল একটা প্রোগ্রাম করতে গেছিলাম গাজল হলে, তো ও শুনতে পেয়ে আর কি ওই স্কুটি নিয়ে চলে গেছে। এইসব তো ঘটনা। আসলে সীমাদি তো মানে মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ ছিলেন, মানে এত রকম কিছুর সঙ্গে, শিল্পের এত রকম কিছুর সঙ্গে জড়িত ছিল, এবং নিজে একাধিক যন্ত্র বাজাতে পারতে আর কি। তার থেকেও বড় কথা একটা সংগঠক হিসেবে সীমা আন্টির সাথে কি কথা হয়েছিল তোর? হ্যাঁ, পুজোর সময় দেখা হতো। না, এমনি সেইভাবে সীমাদিকে হয়তো পাইনি, না গান বাজানো সেভাবে হয়নি। আচ্ছা, তুই আমাদের সাথে আড্ডা মারছিস, কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে হ্যাঁ, মানে ও একটু বাচ্চা ছিল তো, গুড বয় হয়ে এখানে বসে আছে। এবার জানি না ও ওর বন্ধুদের সাথে কি করে। হ্যাঁ, না সাত্বিক, আমি বলছি সাত্বিকের কেমন লাগবে?
সাত্বিকের বাবা হচ্ছে আমার ক্লাসমেট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাত্বিক আমার বন্ধু, ছোটবেলার সাত্বিকের বাবা আমার ছোটবেলার বন্ধু। মানে আমাদের এই আড্ডাটা কিন্তু এটা বোধহয় একটা বিশেষত্ব যে এখানে কিন্তু সাত্বিক থেকে শুরু করে বৃন্দাবন্দা পর্যন্ত মানে আমরা বিভিন্ন বয়সের এক জায়গায় হয়েছি। আর সত্যি কথা বলতে আজকে আমার তো এই জায়গাটায় থাকার কথা ছিল না, মানে আমি তোমাদের এই তোমারও থাকার কথা, এটা বলো না। না আমি তো না জানি গান, না জানি বাজনা, তুমি তোমার যে ফিল্ড সেটা নিয়ে তুমি আছো। আমার মানে ফিল করি গান বাজনা, হ্যাঁ সেটাই। আমি জানি না আমি কি, কিন্তু এই গান বাজনা বিষয়টা খুব ভীষণ ভীষণ ভালো লাগে। আর একটা জিনিস বুঝি, যে কোনো অনুষ্ঠান কি বলে তোমার গান, কবিতা আবৃত্তি, এটা ছাড়া তুমি বিয়ে বাড়ি বলো, পুজো বলো, এটা অসম্পূর্ণ থেকে যায়। তোমরা জানো কি না জানি না, উৎপলদা কিন্তু খুব ভালো তবলাও বাজায়। না সেটা আমি জানি না, কিন্তু এই অল্প স্বল্প করে এইখানে তো ছুপে রুস্তম হয়ে আছে, খুব ভালো গাইতে পারে। হ্যাঁ, তো একটি গান রবীন্দ্রনাথের গান, তখন ডালখোলায় একটা অনুষ্ঠানে গেছি, তো আমরা তো সবাই মোটামুটি প্রিপেয়ার, আমাদের মিউজিশিয়ানরা সব রেডি। তো হঠাৎ করে ও ধরলো চরণ ধরিতে দিও গো আমার। আরে রাম, আমি বলছি কি গাবো আমি, বন্ধু কি গাইলি? তো সুরটাও ওর ভীষণ ভেতরে রয়েছে। এবার কানে আছে, আমরা তো গান তো কাউকে গাওয়ানো যায় না, শেখানো যায় না। বৃন্দাবন্দাই বাজাচ্ছিল, মনে আছে বৃন্দাবন্দা? হ্যাঁ, গান তো কাউকে শেখানো যায় না, এটা ভেতর থেকে আসে। অ্যাকচুয়ালি ভেতর থেকে গান না থাকলে তো গান বেরিয়ে আসবে না, সুরটা সেভাবে আসবে না। তো আবার তোমাদের জেনারেশনের কিশোর কুমারের বললে, আমাদের জেনারেশনে কিন্তু আমরা মিতা চ্যাটার্জিকেও ভুলতে পারি না। একদম একদম। তো সেই জায়গায় আমি যদি মৌমিতাকে রিকোয়েস্ট করি যে মহুয়ায় জমেছে আজ মৌকই গানটা, মৌকো ওই গানটা যদি একটু গাওয়া যায়, আশা ভোসলে মিতা চ্যাটার্জি। হ্যাঁ ঠিক, একদম ঠিক ধরেছিস একদম। ওটা তো আরেকটা অবশ্যই শুনবো, পালকিতে বউ চলে যায়। এই এবার পারকাশনটা কিন্তু আমি বাজাবো। আর উৎপলদার কাছ থেকে রিকোয়েস্ট থাকবে, ভূমির তোমার দেখা না এটা শুনবো। আরে রাম, চেষ্টা করব, পুজো ভাবা যায় না। এই গানগুলো ছাড়া পুজো প্যান্ডেলটা ঠিক মানে ওই পুজো আমেজটা একেবারেই মনে হয় না। ঠিক। ও সোনা রেশমি জোছনায়, ও সোনা রেশমি জোছনায়, ওই পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়, ওই পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। তাতা ধিন ধিনাক ধিনাক চলে দীপ জোনাক জোনাক, তাতা ধিন ধিনাক ধিনাক চলে দীপ জোনাক জোনাক, পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়, ওই পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। লাল চেলিয়ার সাত নড়ি হার চন্দনেরই সাজে, মৌসুমি ওই মন জুড়ে তার সানাই যে বাজে, মনের ওই লাজুক চোখে যেন ওই কিসে ঝোঁকে সোহাগের ফুল ঝরে যায়, পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়, ওই পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। এই তোর বাড়িতে তো দুর্গাপূজা হচ্ছে, শ্বশুর বাড়িতে, তো ওখানে কি বারান্দায় রোদ্দুর? বারান্দায় রোদ্দুর, ঠিক আছে আমি গাইছি, দাঁড়ারে একটু পড়বে, একটু পরে পড়ে নিয়ে তারপরে এমন জায়গায় চলে গেছে না, মানে গানগুলো ছাড়া আর বেরোতে ইচ্ছে করছে না, তাই কিনা অর্ণবদা বলো? একদম একদম। তো তোদের ওখানে কি অনুষ্ঠান
করলি না? না, অনুষ্ঠান তো দেখো ঘরোয়াভাবে, এবার তো আমার প্রথম বছর, এবার বলতে গেলে আমি নিজেই অতিথি, আমাকে সব কিছু জেনে বুঝে নিতে হচ্ছে। তো এই গত 2-3 দিনে যেটা আমি বুঝলাম যে বাড়ির দায়িত্বের পাশাপাশি মানে পুজোর যে একটা বাড়ির পুজোর যে একটা আনন্দ সেটা অদ্ভুত রকমের। হ্যাঁ, সেটা গান বাজনা আমরা মোটামুটি পরিবারের লোক, হ্যাঁ ওটা প্রতি বছর, হ্যাঁ প্রতি বছর ওটা, মানে এতদিন ছবিতে দেখতাম, মানে কর্তামশাই এতদিন ছবিতে দেখাতেন। না না, ওর বাড়িতে তো শুরু হয়ে গেছে, ও পুজোর জন্য যেটা লাগছে না সেটা তো পুজোর না। আর আমাদের বাড়ির পুজোতে ওই ঠাকুরের যে সমস্ত মানে ওই নারকেলের নাড়ু বলো, মোয়া বলো, মুরকি বলো, সমস্তটা মানে বাড়িতে বাড়ির লোকজনই বানায়, মানে বাইরের লোকজনই খায়, হ্যাঁ বানায়। আর তোমাকে নিয়ে যাবো খাওয়ার জন্য, চিন্তা করো না। না আমি ভাবলাম বাড়ির লোকজনই বানায়, বাড়ির লোকজনই খায়। একদম একদম একদম, আমি এক কৌটো করে সবার জন্য নিয়ে আসবো বড়। আমার যেটা একটা মনে হচ্ছিল সেটা হচ্ছে যাদের বাড়িতে পুজো হয় তারা পুজোর দিন কি অন্য কিছু খাওয়ার সুযোগ পায়? না, সেটা আমাদের মানে এই কয়েকদিনে যেটা মানে এক্সপিরিয়েন্স করলাম আর কি, সেটা হচ্ছে সকাল থেকে প্রায় রাত অবধি আমরা উপোস করি, কিন্তু সেই উপোসটা না মনে হয় না উপোস, মানে এতটা আনন্দ আর এতটা মজার ভিড়ে, হ্যাঁ মানে পেটের মধ্যে যে মানে ইঁদুরও দৌড়াদৌড়ি করে সেটা আর বোঝা যায় না আর কি। কিন্তু বাকিদের জন্য মানে পুজোর খাওয়া দাওয়া কেমন হলো? এখনকার খাওয়া দাওয়া বলতে গেলে রেস্টুরেন্ট, ক্যাফে সব এখন নিউ জেনারেশনের নাম। তো আমি তোমাকে বলবো যে সে সময়কার খাওয়া দাওয়া আর এখনকার খাওয়া দাওয়া, আমি যখন যথেষ্ট ছোট ছিলাম আমি বলবো সে সময় আমাদের রায়গঞ্জের একটা মিষ্টির দোকানে গিয়ে হয়তো একটা সিঙ্গারাই খেতে পারতাম, মানে পুজোতে গিয়ে বাইরে ডিনার করে আসা কখনো ভাবিনি। ওই ছোটো ছোটো ফুচকাচ ঘুগনি সিঙ্গারা এসব আমরা ছোটোবেলায় খেয়েছি। তো তোমার কাছ থেকে জানতে চাইবো কীরকম আগেকার ইয়েগুলো ছিল খাওয়া দাওয়ার। আমার ধারণা অভিজিৎদার বাড়িতে এই নিয়ে মানে ঝগড়াঝাটি হয়, কারণ আমার বাড়িতে হয় যেটা ধরো যে মেয়ে এই জেনারেশনের, একদম আমি আগের জেনারেশন, খাওয়া দাওয়ার ধরনটা আলাদা, খাওয়া দাওয়ার ধরন মানে আমার এই দিনে রেস্টুরেন্টে খাবো এটা আমার ভালোই লাগে না, কারণ রেস্টুরেন্টে সেই চাইনিজ খাবারটাই বেশি, মেয়ে খাবে ওটা একদম। আমি তো না আসলে কি হচ্ছে সময়ের সাথে সাথে আমাদেরকেও একটু অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে, তো সংসার তো মানে সংটাই সার্জার মধ্যে, তো সেখানে আমাদেরও একটু এগুলো অ্যাডজাস্ট না করলে হচ্ছে না। আমার যেটা মনে পড়ে খুব যে আমার ছোটোবেলাতে আমার কাকা আমাকে সাইকেলে বসিয়ে কসবা থেকে ঠাকুর দেখাতে দেখাতে কর্ণজোড়া পর্যন্ত নিয়ে আসতো, সেটা 80-র দশকের শুরুর দিকে। এবং আমার যেটা মনে আছে শেষ যেবার এসেছিলাম 43টা ঠাকুর দেখেছিলাম, বাড়ির ঠাকুর মিলে সব কিছু মিলে, তার মানে তখন রায়গঞ্জে কাছাকাছি 50টার কাছাকাছি পুজো হতো, বাড়ির পুজো টুজো মিলেই। কিন্তু তো একটা বিশেষ আকর্ষণ ছিল, মানে খাওয়া বলতে আমাদের চাহিদাগুলোও তখন অনেকটা ছোট ছিল, তো সেটা হচ্ছে বগুড়ামে একটা মিষ্টির দোকান ছিল, বর্তমানে সেই দোকানটা হয়তো মিষ্টির কিছুটা আর কিছুটা অন্য জিনিসে, আবার সেই চাইনিজ বললে তাতে ভাগ হয়েছে, ফাস্টফুড হয়েছে। সেই দোকানটা বিখ্যাত ছিল বড় সাইজের রসগোল্লার জন্য। রায়গঞ্জে আর কোথাও এত বড় সাইজের রসগোল্লা এত কম পয়সাতে পাওয়া যেত না, মানে কম আমি এই কারণে বলছি তখন হয়তো 2 টাকা দামের রসগোল্লা মানে ওই বড় সাইজটা, আর 50 পয়সা দামের রসগোল্লা আমি দেখেছি, 25 পয়সার আমি সিঙ্গারা দেখেছি আর কি। ওই যে থানা রোডে কাকলেটের একটা দোকান ছিল, হ্যাঁ অশোকা ওটা কিন্তু বিখ্যাত, একদম ওটা কফি হাউসের মতো ছিল। হ্যাঁ ওটা কফি হাউসের মতো, সেটাও করা যেত, ওটা এখন মানে দুষ্প্রাপ্য ব্যাপার। তো আমাদের সেই রসগোল্লা ছিল, তারপরে যেটা আরেকটু ওপরের সেটা কাটলেট ছিল। আর একটা জিনিস জানতে কি, হ্যাঁ ওই অশোকার যে মালিক, আমি নামটা আমার ঠিক মনে নেই, বয়স্ক ভদ্রলোক, আগেকার দিনে আমাদের এই পুজো প্যান্ডেল যে হতো সেটা একটা বিশেষ একটা আর্ট ছিল, সেই আর্টটা ছোট 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 করে কেটে সেই একটা ওই টেন্সিলের মতো করে পরে ছাপ দিয়ে, না ওটাকে কি বলবো, ছোট আমাদের দুর্গার সাজ যেরকম ছোট ছোট করে কেটে তৈরি করে, ওই রকম একটা আর্ট তৈরি হতো। আচ্ছা, মানে অদ্ভুত একটা, ওইটা তখন রায়গঞ্জ কেন আমাদের উত্তর দিনাজপুরে ওটাই ফেমাস। আচ্ছা, অশোকার মালিক আমি শুনেছি, আমার শোনাটা ভুল হতে পারে, উনি সেই কাজটা করতেন। আচ্ছা, তারপরে তো আমাদের রায়গঞ্জের অনেকেই, কিন্তু অশোকার কাটলেট বিখ্যাত ছিল এটা জানি, মানে অসাধারণ ভালো, এবং অশোকাতে কেবিন ছিল। এই কেবিন ব্যাপারটা তখন কিন্তু একটা স্পেশাল ব্যাপার, একদম। মানে আজকে কেবিনের অর্থ কি আমি জানি না, কিন্তু সেদিনের কেবিন কিন্তু একটা অন্যরকম ব্যাপার, মানে কেবিনে যারা বসে একটা সফিস্টিকেট জায়গা, ওখানে বসে সেটা হচ্ছে রসমালাই। বন্ধু যেটাই বলো
মানে তুমি যেটা বলছো আমরা অনেক আপগ্রেড হয়েছি, সব কিছু টেকনোলজি আপগ্রেড হয়েছে, তবে আমাদের জীবনের ক্ষেত্রে সব পেলে নষ্ট জীবন, এটা আমি বুঝেছি। একদম তাই, ঠিক ঠিক, একদম একদম ঠিক কথা বলেছো। এই অভিজিৎ দা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, এবার কিন্তু তোমার একটা শোনাতেই হবে। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, আর তর্স হয়েছে না। আমি আবৃত্তি করব না, আসলে আমার লেখা একটি কবিতা অনেক বছর আগের। এটা এটা এই কারণে চাইছি যে ধর আজকে তো নবমী, তো নবমী মানে পুজো কিন্তু প্রায় শেষ হতে চললো। আমরা গোটা পুজো যখন আসতে থাকে তখন থেকে যা যা দেখতে থাকি তার মধ্যে আনন্দটাই বেশি আর কি। তো আমার দেখাটা সেরকম একটা জায়গা থেকে ছিল, আমি সমস্ত দেখছি। আমাদের এখানে লাইন বাজার একটা বিশেষ ব্যাপার, মানে এখন এপারেও অনেক দোকান হয়েছে, কিন্তু একটা সময় লাইন বাজারটাই পুজো প্রথম বোঝা যেত। সমস্ত দোকানগুলোর সামনে বিভিন্ন রকম কাপড় ঝুলছে, সেল বা এগুলো থাকছে। তো আমি এই টুকরো ছবিগুলোকেই একটা জায়গায় জোড়ার চেষ্টা করেছি, নাম হচ্ছে পুজোর পাঁচালী। পুজো মানে টুকরো মেঘ শরৎ আকাশ, পুজো মানে ধুধু মাঠে সফেদ কাশ, পুজো মানে চাঁদার জুলুম পাড়ায় পাড়ায়, পুজো মানে যন্ত্র জীবন থমকে দাঁড়ায়, পুজো মানে হারিয়ে যাবে বইয়ের পাতা, পুজো মানে শত্রু বন্ধু সমঝোতা, পুজো মানে চার দেয়ালে 400 ছবি, পুজো মানে ব্যস্ত সদাই লেখক কবি, পুজো মানে ঘরের ছেলে ফিরছে ঘরে, পুজো মানে বোনাস বোনাস অফিস জুড়ে, পুজো মানে জমজমাটে লাইন বাজার, পুজো মানে চাহিদা তাই কয়েক হাজার, পুজো মানে ভিড় উপচানো পোশাক দোকান, পুজো মানে চপ কাটলেট ঠান্ডা পান, পুজো মানেই মধ্যবিত্ত খাচ্ছে খাবি, পুজো মানে তবুও একটু বেহিসাবি, পুজো মানে লক্ষ পায়ের ভিড় রাস্তায়, পুজো মানে বৌদি মুখর সমালোচনায়, পুজো মানে স্কুল হোস্টেলে একাকী মন, পুজো মানে বাবার আশায় বসে খোকন, পুজো মানে সবার জন্যে ফুর্তি চাওয়া, পুজো মানে হঠাৎ করেই হারিয়ে যাওয়া, পুজো মানে নেই যে ছুটি চা ছেলেটার, পুজো মানে চাহিদা তার একটা জামার, পুজো মানে সেই ছেলেটার চোখ ছল ছল, পুজো মানে হবে ভাসান জলদি চল, পুজো মানে ভাসছে কাঠাম চারধারে জল, পুজো মানে সেই ছেলেটার চোখ ছল ছল, পুজো মানে চারধারে জল কাদার জল। আমি বলবো আমাদের রায়গঞ্জের বুকে এইরকম মানুষ, মানে একাধারে চিত্রশিল্পী, একাধারে স্কাল্পচার করছেন, একাধারে কবিতা লিখছেন এবং কবিতাটাকে কবিতার মতো করেই বলছেন। না আরেকটা জিনিস জানিস না, গায়ে কাটা দিয়ে উঠলো কবিতাটা শুনে, নিজে মিউজিকেও যুক্ত। হ্যাঁ আসছি মিউজিকের সাথেও, এবারে কি নেই, হ্যাঁ ভার্সেটাইল যাকে বলে, এই সময়ের জন্য যথোপযুক্ত। দাদা তোর তোর নাচের যে ব্যাপারগুলো সেটাকে সাবেকিয়ানা, আর মানে বিভিন্ন সময় তোকে আমি ডিস্টার্ব করেছি একটু সাবেকিয়ানা একটু সাবেকিয়ানা, তো এই ব্যাপারটা নিয়ে তোর কেমন লাগে? সাবেকিয়ানার ব্যাপারটা কি একদমই ভালো লাগে না? না আসলে কন্টেম্পোরারি সময় উপযোগী যে সময় চলছে সেই সময়ের সাথে চলতে ভালোবাসি। আমি যেহেতু আমার তালিম প্রথমেই একদম ক্লাসিক্যাল বেস, আমার কত্থকের স্টাইল নিয়ে আমার শেখা, তারপরে আমি তো কলকাতায় যাই, ওখানে তনুশ্রীদির কাছে শিখি, ওখানে স্টাইলটা আলাদা। এবং তারপরে দিদি একটা কথা বলতো যে যাই করবি নিজের থেকে কিছু একটা তৈরি, নিজের সাইন থেকে যায়। তো আমি সবসময় চেষ্টা করি ওটাই, যে যখন যেখানে যেরকম প্রয়োজন সেটা তো অবশ্যই মেনটেন করবো, এবং তার সাথে নিজের একটা ছবি রেখে যাবো, যেন কেউ দেখলেই বলবো যে না এই স্টাইলটা তার। আচ্ছা, কন্টেম্পোরারি আর ওই সাবেকিয়ানা, হ্যাঁ, এই দুটো মিক্সচারে কিছু কোনোদিন ভেবেছিস? হ্যাঁ অবশ্যই, যখন আমরা কোনো রকম কোলাজ করি, আমরা যখন কোনো ফিউশন করি, ফিউশন এই কথাটাই তো মানে হচ্ছে সব মিশিয়ে একটা তৈরি, ফিউজড করা একসাথে ফিউশন। তো ওই ব্যাপারটাই যখন আমরা কোনো রকম একটু ক্রিয়েটিভ একটু এক্সপেরিমেন্টাল কিছু করতে চাই, তখন আমরা অবশ্যই সাবেকিয়ানার সাথে, এই যে রিসেন্টলি যে আমরা প্রোগ্রামটা করে এলাম সেখানে তুমি দেখতে পাবে, সেখানে আমরা দুর্গা বন্দনাও করেছি, সেখানে আমরা বলিউড স্টাইলও করেছি, সেখানে আমরা একটা গারবা আমাদের একটা ফোক স্টাইলও করেছি। তো সব মিলিয়ে যেটা করলাম ওটাকে আমরা এক কথায় ফিউশনই বলছি। আমি মানে কি বলবো, দেখতে লাগবে এরকম। তোর ওখানে যেটা ছিল মুষ্টিমেয় কয়েকজন, এখানে একাধারে ফিউশনের মধ্যে ওই ক্লাসিক্যাল ব্যাপারটাও, যেমন তাদের ড্রেস এবং কন্টেম্পোরারির যে ড্রেস আলাদা, তো
দুটো মিক্সচার করে, এটা কিছু ভাবছিস কি? হ্যাঁ, এরকম কাজ এর আগেও করেছি, যেটা আমরা কস্টিউম না, যেটা তুমি বললে 3-4টে রকম কস্টিউম নিয়ে 3-4 রকম মিউজিক ট্র্যাক নিয়ে 3-4 রকম স্টাইল নিয়ে আমরা যখন সেটা করব, রিসেন্টলি আসছে এরকম কিছু কাজ। আমি কেন বললাম, আমি রিসেন্ট কলকাতায় গিয়েছিলাম কাজে, তো আমার কলকাতায় গেলেই ওই সন্ধ্যার পরে তো আর কাজ থাকে না, আমি চলে যাই নন্দন। আর কাছাকাছি থাকি আমি শিয়ালদাতে, কি বলে ধর্মতলায় হোটেলে থাকি। এবার ধর্মতলায় থাকলে নন্দন কাছে, সময় কাটাতে হবে। তো হঠাৎ একটা আমি ঢুকবো না, একটা মানে কোনো নাচের স্কুলের প্রোগ্রাম হচ্ছিল, সেখানে আমি দেখলাম এই ধরনের একটা কাজ, যেটা আমাকে সত্যি মুগ্ধ করলো। আমি ভিডিও করলে বোধহয় খুব ভালো করতাম আর কি, সেই জায়গাটা আমাকে, কিন্তু ওরা টোটালটা লাইট সাউন্ড এত সুন্দর করে কাজ করেছে প্রত্যেকটা, যখন ইয়ের সাথে কন্টেম্পোরারির সাথে মানে ক্লাসিক্যালের সাথে একটা জোন করেছে, একটা জোনে ওয়েস্টার্ন হচ্ছে, অদ্ভুত একটা কোলাজ, সব স্টাইল নিয়ে একটা কোলাজ। এই ধরনের কাজ আমাদের রায়গঞ্জে চেষ্টা করব, এরকম তুমি যেটা বললে মাথায় থাকবে, এবং ভাবনা চিন্তা করে অবশ্যই রায়গঞ্জবাসীর জন্য আনার চেষ্টা করব। থ্যাংক ইউ এই কমিটমেন্ট দেওয়ার জন্য। আমরা একটু দেবুর গানে যাই। হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছিলাম, দেবুর গান শোনা প্রয়োজন। আচ্ছা, এরপরে একটা সাত্বিকের গান। সাত্বিক, তুই একটু তৈরি হ, কথা বলছিস না কি রে? আমরা দেবুর গান শুনে আবার সাত্বিকের গানে যাব। না, খাবো তো, একটু বাদেই খাবো। নবমীতে আমাদের প্রায় শেষের দিকে, তারপরে আস্তে আস্তে একটু বিষাদের দিকটাই আমরা প্রকাশ করি আর কি, সেই রকমই। আর যেহেতু আমরা বৈঠকি মেজাজে রয়েছি, তো বৈঠকি মেজাজের একটি গান। আমরা তো সবাই হিন্দি গজল জানি, অ্যাকচুয়ালি গজল তো উর্দু ভাষার থেকে আমাদের পরপর এসছে, তো সেরকমই মেহেদি হাসানজির গাওয়া একটি গান। আর অভি যখন আছে, মানে লোকটা সামলাতে পারলাম না, তো এবার একটু অভি একটু বাজিয়ে আমাদের দেখাবে আর কি, জানি না। অভি বাজনা মানে কেন যেন দিনকে দিন আরও বেশি খুলছে। তুই যেটা বলছিলি, অভি কি কোনো ওষুধ খাচ্ছে নাকি? হারানো দিনের কথা মনে পড়ে যায়, হারানো দিনের কথা মনে পড়ে যায়, পাই না ভেবে মনে, পাই না ভেবে মনে, কি যে করি হায়, হারানো দিনের কথা মনে পড়ে যায়। স্মৃতিটুকু আছে জেগে বেদনা দিতে, স্মৃতিটুকু আছে জেগে বেদনা দিতে, আশারও বকুল সেথা পথে ঝুরিতে, আশারও বকুল সেথা পথে ঝুরিতে, নীরব ব্যথা রেখে ধুলির কণায়, হারানো দিনের কথা মনে পড়ে যায়, হারানো দিনের কথা মনে পড়ে যায়। হাতখানি রেখে মোর হাতের পরে,
বলেছিলে ভুলিবে না শপথ ভরে, তবু ভুলেছ মোরে হারানো দিনের কথা মনে পড়ে যায়। পাই না ভেবে মনে, পাই না ভেবে মনে, কি যে করি হায় হারানো দিনের কথা, হারানো দিনের কথা, হারানো দিনের কথা মনে পড়ে যায়। এটা কি বলবো, সাধু সাধু ভাষাহীন। সাধু, মানে কোনো সত্যি ভাষা নেই, এতটাই সুন্দর। একটা সময় বলো তুমি, গানটা আমারটা ছাড়ো, গানটা তো বাজালো কি সুন্দর। তো অসাধারণ অভিজ্ঞতা, অভিজ্ঞতা বলতেই হবে আর কি। হ্যাঁ, সঙ্গত যদি ঠিক না হয় তাহলে সঙ্গ ঠিক হবে, গায়কের একদমই তাই, মজা পাবে না। শিল্পী কিছুই না, মানে একদম একদম। আরে আমাদের ছেলেটা দুদু ভাতুটা তো একদম ঘুমিয়ে গেল, ওকে পাচ্ছি না। না না, সাত্বিকের গান শুনে নিয়ে বলতে বল। আচ্ছা সাত্বিক, তুই যখন আরেকটু বড় হবি, হ্যাঁ, তখন তুই তোর ছোটবেলার পুজো নিয়ে মানে কি বলবি একটু যদি আমাদেরকে এখন যদি একটু বলি। এই যে দুদিন সেটা বলবি, আর তো এই আজকে নবমী রাত, কালকে দশমী, তারপরে তো পাড়ায় পাড়ায় অনুষ্ঠান। তুই কি ভাবছিস, কিভাবে চলবে? পুজোর যে কয়দিন পেরিয়ে গেল, তো সে কয়দিন এত গুরুগম্ভীর ভাবে বলছিস তুই? হ্যাঁ, পুজো যে কয়দিন কেটে গেল, তো সেটা তো প্রচন্ড আনন্দের সাথে কাটে। আমি বন্ধুদের সাথে খুব একটা বেরোই না, মানে পরিবারের সাথে থাকি, তাদের সাথেই বেরোই, ঘোরাফেরা একদম সকাল থেকে রাত অবধি প্রচন্ডই চলে। তুই দেখলাম একটা ফেসবুকে দেখলাম একটা গান করেছিস তোর দিদির সাথে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, আইরিটা। হ্যাঁ, খুব ভালো হয়েছে, কিন্তু ভালো গেয়েছিস। আমরা সেটা কি শুনবো না? ওটা আইডিয়াটা কি করে, মানে ওটা তোর মাথার থেকে বেরোলো? আমি মানে হঠাৎ করে দিন ওদের বাড়িতে গিয়েছিলাম, আমি মানে জেঠুর বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে বসে থাকতে থাকতে মানে এমনি গান শুনছিলাম, তো শুনতে শুনতে মনে হলো যে সামনে মহালয়া আসছে, তো একটা নতুন কিছু করা যায়। মানে সাধারণভাবে প্রত্যেকটা গান তো করা হয়ে থাকে। হ্যাঁ, ওখানে হারমোনাইজটা আমি করেছিলাম শুরুতে। সেই গানটা একটু শুনতে চাই আর কি, অল্প হলেও শুনতে চাই একটু। একটু করবি? পরে করি ওটা যেহেতু ইয়ে আছে, কিছু একটা গান গাই। কোন কুলে আজ ভিড়ল তোরি, এ কোন সোনার গায়, আমার কোন কুলে আজ ভিড়ল তোরি, এ কোন সোনার গায়, আমার ভাটির তরি আবার কেন, ভাটির তরি আবার কেন, উজান পেতে চায়, কোন কুলে আজ ভিড়ল তরি, এ কোন সোনার গায়। দুঃখের কান্ডারি করি আমি ভাসিয়েছিলেম ভাঙা তরি, দুঃখের কান্ডারি করি আমি ভাসিয়েছিলেম ভাঙা তরি, তুমি ডাক দিলে কে স্বপন পরি, তুমি ডাক দিলে কে স্বপন পরি, নয়ন ইশারায়, কোন কুলে আজ ভিড়ল তোরি, এ কোন সোনার গায়।
ঘরের বাতি ডেকেছিলে ঝড়ের রাতি, তুমি কেলে মোর সুরের সাথী গানের কিনারায়। সোনার দেশের সোনার মেয়ে, সোনার দেশের সোনার মেয়ে, তুমি হবে কি মোর তরীর নে। সোনার দেশের সোনার মেয়ে, তুমি হবে কি মোর তরীর নে। ভাঙা তরি চলো বে, ভাঙা তরি চলো বে, রাঙা অলকায় কোন কুলে আজ ভিড়লো তরি, এ কোন সোনার গায় আমার ভাটির তরি আবার কেন, ভাটির তরি আবার কেন, উজান পেতে চায় কোন ফুলে আজ ভিড়লো তরি, কোন ফুলে আজ ভিড়লো তরি, কোন ফুলে আজ ভিড়লো তরি, এ কোন সোনার গায়। তোর গলাটা না মানে মনে হচ্ছে কামড়ে খেয়ে নিই। না না সত্যি অসাধারণ, ভীষণ আদুরে গলা, একটা অদ্ভুত গলা তৈরি হচ্ছে ওর, খুব ভালো। এর সঙ্গে কিন্তু তোমার একটা সুন্দর আবৃত্তি যাবে। আবৃত্তি যাবে? তাহলে আমাকে তো ছোট করে আমাকে একটু সময় দিতে হবে। ততক্ষণ আমরা দেবুর একটা গান শুনি আবার। দেবুর গান আমরা শুনবো, মানে আমি চাইছি ওদের ডুয়েট একটা গান হবে। হ্যাঁ ডুয়েট তো হবে অবশ্যই, তাহলে আমরা সেটা শুনতে থাকি, আমি তার মধ্যে দেখি আবার। ঠিক ঠিক ঠিক। কি রে মমিতা, কি ওরা একটা আমি ওদেরকে বললাম একটা গাইতে, হ্যাঁ করুক। আচ্ছা ডুয়েট যখন বললেই তখন মানে আরেকটা গান ভীষণ রকমভাবে মাথায় আসছে। দেবুদার আমি একটুখানি ব্রেকে গল্প করছিলাম যে আমার স্বপ্ন তুমি, এটা সেই যে ওই সেই 90s যে গান, মানে ওটা ছাড়া এটা না, আজ মিলন তিথি, হ্যাঁ এই সমস্ত গানগুলো এখন খুব কম পাওয়া যায়। দুপুরবেলা কুমার শানুর গান আমরা ঘরে যখন ঘুরে টুরে এসে রেস্ট করব, তখন দূর থেকে ভেসে আসছে কুমার শানুর, একদম একদম একদম, হ্যাঁ সেই বাংলা গানগুলো সত্যি। আর সেই আওয়াজগুলো না হলে মনে হয় কি পুজোটা পরিপূর্ণ হয় না। তো যাই হোক দেবুদার আমি একটুখানি চেষ্টা করি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার তারায় ভরা রাতি, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমি তোমার ছায়া, তোমার আকাশ নীলে আমি স্নিগ্ধ মেঘের মায়া, তোমায় কাছে পেয়ে পৃথিবীতে কে আর সুখী বলো আমার যে, তোমায় কাছে হাতের আড়াল দিয়ে বাঁচাও ঝড়ের মুখে বাতি,
চিরদিনের সাথী। তুমি ছেড়ো না হাত পথে, যদি আধার আসি নেমে, গ্রহণ যত করো আমায় ততই বাঁধো। তুমি ছেড়ো না হাত পথে, যদি আধার আসে নেমে, গ্রহণ যতই করো আমায় ততই বাঁধো প্রেমে। পাশে আমার থাকো, জীবনটাকে শান্তি দিয়ে সবুজ করে রাখো। পাশে আমার থাকো, তোমার পূজার দুঃখ সুখে প্রেমের মালা গাঁথি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আজকের যে বৈঠক আমরা সবাই মিলে আড্ডা মারছি, মানে সত্যি আমি বলবো এটা একটা ডুয়েট গান, এর মধ্যে দিয়েও কিন্তু অনেক বার্তা আছে। আমরা যেন সবাই একসাথে থাকতে পারি, মঙ্গলময়ী কাছে, আমি দেবী দুর্গার কাছে এটা প্রার্থনা করব। আমরা যারা শিল্পীরা আছি, আমরা যারা এই সঙ্গীত জগতে বিচরণ করি, আমরা যেন প্রত্যেকেই একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারি। এমনকি মানে সংসারের মধ্যেও তাই। কিন্তু তুমি দেখো আমাদের সময়কার যৌথ পরিবারগুলো ভেঙে গিয়ে ক্রমশ একক পরিবার, এবং তারপরে এসে এখন অনুপরিবার হয়ে যাচ্ছে, মানে এককও নেই, আরও ছোট। অথচ মা দুর্গা তিনি তো সবাইকে নিয়ে আসছেন, তার পুরো পরিবার নিয়ে কিন্তু আসেন, আমরা তার আরাধনা করি সবাইকে সহ। আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আমি বলবো তুমি যে আবৃত্তিটা করতে চাইছো তার ছোট্ট করে একটু করো, আর একটা ছোট্ট শেষ গানটা দিয়ে আমরা শেষ করব, মানে দুজনের সবাই মিলে, তিনজন মিলে একটা গান। আসলে আমরা ভারত টিভির পক্ষ থেকে সকলকে আমাদের এই আড্ডার স্বাগত, এবং আমি এককভাবে বললাম সকল শিল্পীদের হয়ে এমন সুন্দর একটা পরিবেশ আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। ধরো আমরা তো এক দুর্গা নিয়ে, দুর্গা মাকে নিয়ে আলোচনা করছি বা তার এখানে বসেছি আমরা তাকে কেন্দ্র করেই। আমার না আর এক দুর্গার কথা মনে পড়ে গেল, যখনই আমি পরিবারের কথা বলছিলাম তখন আমার আর এক দুর্গার কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে পথের পাঁচালীর দুর্গা। দেখো কোথাও একটা জায়গায় অদ্ভুত মিল রয়েছে, যে সেখানে একটা পরিবার, তার একজন আগলে রাখার মতো দিদি। আমাদের অনেকের জীবনেই হয়তো আমরা যত বয়স বাড়ছে আপনজনেরা ক্রমশই কমে যাচ্ছে, তো কোথাও যেন একটা সেই ছেলেবেলাকে ফিরে পাওয়ার ইচ্ছাটা তো আমাদের হয়, আমরা যারা এখানে বয়স্ক রয়েছি তাদের। তো আমারই একটা লেখা, এটাও অনেক বছর আগের 98 সালের লেখা একটি কবিতা, পথের পাঁচালীর দুর্গাকে। কাশফুল দেখলে আমার তোমার কথা মনে হয়, আরও মনে হয় ঝরা কাশফুল ডাটার মতো অপুষ্টিতে ভোগা শরীরের আমার দিদিকে দেখলে। বৃষ্টিতে ভিজলে তোমাকে মনে পড়ে খুব, অথচ এখন বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখা, এই গা বাঁচানো অনুভূতিতেও তোমাকে মনে পড়ে যায় সহজেই। প্রাচীর ঘেরা আমবাগানের বাইরে থেকে ইদানিং রোদ ফিরে যায়, ফলের দোকানে সাজানো আমের কৃত্রিম গন্ধে কান্না পায়, মনে পড়ে তোমাকে। নিঃসঙ্গ শৈশবে একতরফা শাসনের তীক্ষ্ণতা থেকে মধ্যবিত্ত জীবনগণ্ডির জাতাকলে শ্বাসরুদ্ধ ছটপটানি তোমাকে মনে করিয়ে দেয়, আর তখনই ভেজা হৃদয়ের ছোঁয়া পেতে চাই কাঙাল আবেগে। প্রতিটি অবাক মুহূর্তের উত্তেজনা থিতিয়ে যায় তোমার অনুপস্থিতিতে। তোমাকে কাছে পেলে
কম্পিউটার কিবোর্ড ফেলে ছুটে যেতে চাই বেদ বনের পাশে, অপু হয়ে যেতে ইচ্ছে হয় একবার। তোমার 8 পেরে শাড়ির ভাঁজে রাখা প্রশান্তি বিছিয়ে দাও আমার জন্যে। অনেকটা পথ হেঁটে এসেও এখনো ভক ভক ধোঁয়া ছেড়ে যাওয়া রেলগাড়ি যে দেখা হয়নি আমার। অসাধারণ, মানে লেখনীটাও গায়ে কাটা দেয়। হ্যাঁ, একদম অন্যরকম। মানে এই যে কবিতাগুলো, গদ্য কবিতা, মানে সত্যি ভীষণ, হ্যাঁ, কোনো না কোনো একটা, আসলে এগুলো তো আমাদের জীবনের জায়গা থেকে উঠে আসে। সব সময় তো জীবনে আনন্দ থাকে না, যাই হোক জীবনের একটা বোধ আসে। শেষ একটা সময় এসে এই কবিতাগুলো আমাদের মনে না আসতে থাকে। আমরা শেষ করব আজকে। আমি না একটা জিনিসে মাঝখানে টুক করে ওর কাছে আমি শুনতে চাই আর কি, যে মৌমিতা কি আলতা পরো? লাস্ট বিয়ের সময় পড়েছিলাম। যাই হোক, পুজোর মধ্যে এখন সেই রীতিটা আমাদের বাড়িতে আছে বলে পুজোর মধ্যে তারপরে পড়লাম আর কি, বা পূজার জন্য কাল দশমী। কাল দশমীতে আমাদের বাড়িতে সব থেকে স্পেশাল একটা ব্যাপার, আমরা মাছ মুখ করে তারপরে মাকে আমরা বরণ করে তারপরে আমরা বিদায় জানাই। তো কালকে সিঁদুর খেলার একটা ব্যাপার আছে, এবং আমরা সবাই মেয়েরা বউরা যারা আছে প্রত্যেকে লাল পেরে সাদা শাড়ি পরে, হ্যাঁ, সুন্দর করে, মানে একটা ওই যে ব্যাপারটা আর কি, ওটার জন্য আমি ভীষণ এক্সাইটেড কালকের অনুষ্ঠানটা আমাদের বাড়ি। আমার এই প্রসঙ্গেই মনে পড়লো যে এই সিঁদুর এবং আলতা বলাতে, আচ্ছা, একটা পুরনো, অনেক পুরনো আমাদের ছোটবেলার সিঁদুর এবং আলতার কোম্পানি বললে পরে কি নাম মনে পড়ে? কার মনে পড়ছে? খুকুমণি। একদম অসাধারণ বলেছো, খুকুমণি, এবং তার সঙ্গে মহাতীর্থ, হ্যাঁ, প্রশান্তের মহাতীর্থ আলতা। এবং তার পরবর্তী সময়ে এলো কিন্তু রাঙা জবা। মানে এই নামগুলো না বাঙালির কালচারের সঙ্গে কিভাবে যেন জড়িয়ে গেছে একটা একদম। হ্যাঁ, মানে আমরা হয়তো খুব ব্যবহার করি না। হ্যাঁ, আবহাওয়া যেমন একদম একদম, মানে আমরা এই স্মৃতিগুলো আমাদের প্রত্যেকের মনে জড়িয়ে আছে এবং থাকবে। আগামীতেও আমরা এই স্মৃতি নিয়েই আমরা চলবো। এখনো খুঁজলে দেখা যাবে যে বেশ কয়েকটা বোতল কিন্তু বাড়িতে এখনো অবধি থেকে যায় আর কি, ওটা অ্যান্টিক হয়ে গেছে। আমি শেষ গানটা দুকলি দিয়ে আমরা শেষ করব, একটা সবাই মিলে। কি গান করা যায়? এই তো হেতায় কুঞ্জ ছায়, নাকি একটা কোন হোক, বাজলো তোমার কর, দুজনে মিলে, তিনজনে মিলেই করা যাক। হ্যাঁ, অন্তরে যার লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে। অন্তরে যার লুকিয়ে জগতের এই আনন্দযজ্ঞে আরও একবার মহানবমীর শুভেচ্ছা জানাই আপনাদের প্রত্যেককে। আগামী দিনগুলো আপনাদের প্রত্যেকের ভালো থাকুন, ভালো কাটুক, এই প্রত্যাশা ভারত টিভির পক্ষ থেকে আমরা জানাই। ভালো থাকার শুভেচ্ছা এবং প্রত্যাশা নিয়েই আজকের নবমীর দিনের এই বৈঠক আমরা এখানেই শেষ করছি। নমস্কার।